Assalamu alaikum viewers. This is Mahdi Hassan and you are watching Technical Mahi. HTML CSS কোর্স ফর বিগিনার্সের পার্ট 10 এ আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা ডিভের ব্যাপারে আরো কিছু ডিটেইলস শিখব। এরপর আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখব, সেটা হচ্ছে কিভাবে কলাম বানাতে হয়। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো গতকালকে আমরা এরকম দুটি বক্স ক্রিয়েট করেছিলাম, উপরে নিচে, এবং আমি শেষে এসে বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে দুটি বক্সকে পাশাপাশি আনতে হবে। তো এই পাশাপাশি আনার কাজটা, দুটা বক্সকে বা যে কোনো দুইটা এলিমেন্টকে পাশাপাশি আনার কাজটা একটু ডিফিকাল্টি, তবে এখন HTML যেহেতু আপডেট হওয়ার পর থেকে এখন কিছুটা ইজি হয়েছে। যখন থেকে ডিসপ্লে প্রপার্টির ইউজটা একটু বেড়ে গেছে, তখন থেকে জিনিসটা একটু ইজি হয়ে গেছে। তো চলুন দেখে নিই কিভাবে দুটি এরকম বক্সকে আমরা পাশাপাশি আনতে পারি। তো এর জন্য আমি প্রথমেই চলে আসলাম আমাদের এই ফাইলে। আমরা গতকালকে যতটুকু করেছিলাম ততটুকুই আছে। HTML CSS ফাইল ক্রিয়েট করে যতটুকু HTML CSS আমরা লিখছিলাম ততটুকুই আছে, আমরা সেখান থেকে স্টার্ট করব। তো এই হচ্ছে আমাদের দুটি বক্স। আমরা দুটি বক্সকে পাশাপাশি আনার জন্য প্রথমেই এই দুটি ডিভকে আরেকটি ডিভের ভিতরে নিয়ে রাখব। আমি ট্যাব দিয়ে ডিভ দুটাকে একটু দূরে নিয়ে রাখলাম। এরপরে এর বাইরে আমি একটি ডিভ ক্রিয়েট করব। অর্থাৎ আপনারা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন ব্যাপারটা, যে আমি এই দুইটা ডিভকে আরেকটা ডিভের ভিতরে নিয়ে চলে আসছি, যে দুইটা ডিভকে একটা ডিভের ভিতরে রাখছি, এবং এই ডিভটার নাম দিব আমরা, একটা ক্লাস দিব এই ডিভটাকে। আমরা ক্লাসের নাম দিলাম বিগ বক্স। যেহেতু এই ডিভের ভিতরেই বাকি ডিভ দুইটা আছে, এর জন্য এই মেন, অর্থাৎ এটাকে বলা হয় প্যারেন্ট ডিভ, আর এগুলো হচ্ছে চাইল্ড ডিভ। তো আমরা এই প্যারেন্ট ডিভের নাম দিলাম বিগ বক্স, কারণ এই ডিভের ভিতরেই আমাদের বাকি দুইটা ডিভ, অর্থাৎ এই যে এইখানে আমাদের ব্রাউজারে যে দুইটা ডিভ আমরা দেখতে পারতেছি, দুইটা বক্স, এই দুইটা বক্স এখন আরেকটা বক্সের ভিতর চলে আসলো। সেই বক্সের নাম হচ্ছে বিগ বক্স। এখন আমরা ফাইলটাকে সেভ করব। এরপর আমাদের CSS এ চলে যাব। এখানে আমরা গতকালকে যতটুকু CSS লিখছিলাম ততটুকুই আছে, অর্থাৎ দুইটা বক্সকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম রেড অ্যান্ড গ্রিন, এবং দুইটা বক্সের হাইট উইডথ দিছিলাম আমরা 300 বাই 400 পিক্সেল। এখন আমরা এখানে এসে আমাদের নতুন যে ডিভটা, প্যারেন্ট ডিভ ক্রিয়েট করছি আমরা বিগ বক্স, সেটাকে মেনশন করব বিগ বক্স। এরপর থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। এখন আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজও করে দিলাম আগেই। এখন আমরা এই বিগ বক্সকে বলবো যে তোমার ভিতরে যে দুইটা ডিভ আছে, ডিভ 1 এবং ডিভ 2, এই দুইটা ডিভকে তুমি পাশাপাশি নিয়ে আসো। তো এই কথাটা আমরা বিগ বক্সকে কিভাবে বলবো? এই কথাটা বলার জন্য আমাদেরকে একটি প্রপার্টি ইউজ করতে হবে, তার নাম হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। সবাই নামগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। প্রপার্টির নাম ডিসপ্লে প্রপার্টি, এবং ডিসপ্লে এর ভ্যালু হচ্ছে ফ্লেক্স। আমরা দিব ডিসপ্লে প্রপার্টি ফ্লেক্স। অর্থাৎ এটাকে যদি আমি বলে দিই, বিগ বক্সটাকে যদি আমি বলে দিই ডিসপ্লে ফ্লেক্স, তাহলে এই বিগ বক্সের ভিতরে যে বাকি দুইটা চাইল্ড ডিভ আছে, এই ডিভ দুইটাকে একদম পাশাপাশি নিয়ে চলে আসবে। তো আমরা CSS ফাইলটাকে সেভ করলাম। এরপর যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো দুইটি ডিভ পাশাপাশি চলে আসছে। আসলে এখানে মূলত কাজটা হয়েছে কি, আমরা এই ছোট দুইটা ডিভকেই আরেকটা বড় ডিভের ভিতরে নিয়ে চলে আসছি, প্যারেন্ট ডিভ নিছি, এবং সেই প্যারেন্ট ডিভকে আমরা যখন বলছি ডিসপ্লে ফ্লেক্স, তখন এই ডিভের ভিতরে যত এলিমেন্টস আছে সব এলিমেন্টসকে পাশাপাশি নিয়ে চলে আসে। এটাই হচ্ছে নিয়ম। যদি কোনো ডিভকে আপনি বলে দেন যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে সেই ডিভের ভিতরে যতগুলো ব্লক লাইন এলিমেন্ট থাকবে, আমরা জানি ইনলাইন এলিমেন্ট তো এমনিতেই পাশাপাশি চলে আসে, কিন্তু ব্লক লাইন এলিমেন্টগুলো পাশাপাশি চলে আসে না।
নিচে নিচে আসে। তাই যদি ব্লক লাইন এলিমেন্টসগুলোকে যদি আমি পাশাপাশি আনতে চাই, তাহলে সেই এলিমেন্টসগুলোর প্যারেন্ট ডিভকে আমাদেরকে বলে দিতে হবে যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলেই সেই ব্লক লাইন এলিমেন্টসগুলো পাশাপাশি চলে আসবে। এখন যদি আমরা চাই এই দুইটা বক্সকে একদম স্ক্রিনের মাঝখানে আনতে, তাহলে সেটা কিভাবে করব? সেটা করার খুব ইজি হবে। এখানে আমরা শুধু এই বিগ বক্স অর্থাৎ প্যারেন্ট ডিভটাকে বলে দিব যে তোমার ভিতরে যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে একদম স্ক্রিনের মাঝখানে নিয়ে চলে আসো। তো এই কথাটা আমরা কিভাবে বলবো? এই কথাটা বলার জন্য আমাদেরকে বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট, একটা প্রপার্টি ইউজ করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এই কথাটা বলে দিলেই এরপর যদি ফাইলটা সেভ করি, তাহলে আমি ব্রাউজার রিফ্রেশ করার পর দেখতে পারবো যে দুইটাই মাঝখানে চলে আসছে। তো এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কি হয়? জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টার দিই আমি, তাহলে এই বিগ বক্স অর্থাৎ প্যারেন্ট ডিভের ভিতরে এই প্যারেন্ট ডিভের ভিতরে যে চাইল্ড ডিভগুলো আছে, এই চাইল্ড ডিভগুলাকে একদম স্ক্রিনের মাঝখানে নিয়ে চলে আসবে যদি আমি বলি প্যারেন্ট ডিভকে বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আর যদি বলি জাস্টিফাই কন্টেন্ট ইন্ড, এখন যদি ফাইলটাকে সেভ করি, তাহলে এই চাইল্ড ডিভগুলোকে একদম শেষে পাঠিয়ে দিবে, অর্থাৎ এদিক থেকে শুরু হয়েছে, বাম দিক থেকে শুরু হয়েছে এবং ডান দিকে গিয়ে শেষ হয়েছে। যেহেতু আমরা জাস্টিফাই কন্টেন্ট ইন্ড দিছি, তাই ইন্ড অর্থাৎ শেষে, অর্থাৎ ডান দিকে একদম চাপিয়ে দিছে। আর যদি আমরা বলতাম যে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, স্টার্ট আসলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং ইন্ডি ব্যবহার করা হয়, স্টার্ট ব্যবহার করা হয় না, কারণ স্টার্ট এটা ডিফল্ট ভাবেই থাকে। আমি যদি এখানে কিছুই না দিই, যেমন জাস্টিফাই কন্টেন্ট কিছুই দিলাম না, ঠিক আছে, কোনো কিছুই বললাম না, এখন কিন্তু ডিফল্ট অবস্থাতে আমাদের স্টার্টেই আছে, কন্টেন্টে ডিভ দুইটা কিন্তু স্টার্টেই আছে। এরপর যদি আমরা বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝখানে আসবে। আর যদি বলি জাস্টিফাই কন্টেন্ট এন্ড, তাহলে শেষে চলে যাবে। কিন্তু ডিফল্ট অবস্থায় শুরুতে স্টার্টেই থাকে, তাই এটা আর নতুন করে ব্রাউজারকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমরা চলুন জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে ছিলাম, সেন্টারে থাকি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ডিভ দুইটাকে আমরা একদম মাঝামাঝি নিয়ে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছি আমরা আমাদের ডিভ দুইটা একদম স্ক্রিনের মাঝামাঝি আছে। তো এখন যদি আমরা চাই যে এই বক্স দুইটার মাঝখানে কিছুটা গ্যাপ থাকবে, এভাবে লেগে যাবে না, তাহলে এই জিনিসটা ক্রিয়েট করা এখন অনেক ইজি। এখন আর আমাদেরকে মার্জিন ব্যবহার করতে হবে না। মার্জিন ব্যবহার না করে আমরা শুধু এই প্যারেন্ট ডিভকে বলে দিলেই পারবো যে তোমার ভিতরে যত এলিমেন্টস আছে সব এলিমেন্টসের মাঝে 20 পিক্সেল পরিমাণ গ্যাপ নাও তুমি। এখানে গ্যাপ প্রপার্টি ইউজ করে এটার ভ্যালু দিলাম 20 পিক্সেল। এখন যদি ফাইলটাকে সেভ করে আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো 20 পিক্সেল সমপরিমাণ একটা গ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এই গ্যাপটাকে আরো বড় করি, আমরা 20 পিক্সেল না করে 50 পিক্সেল করি। এখন ফাইলটাকে সেভ করে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো 50 পিক্সেল সমপরিমাণ গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন আমরা এই দুইটা বক্সের ভিতরে কিছু কন্টেন্ট অ্যাড করি। কন্টেন্ট অ্যাড করার পূর্বে আমরা বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা সরিয়ে দিব, কারণ ব্যাকগ্রাউন্ড কালার এত হেভি ব্যাকগ্রাউন্ড কালার থাকলে কন্টেন্ট তেমন একটা চোখে পড়বে না। এখন যদি ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো বক্স দুইটি গায়েব হয়ে গেছে। আসলে গায়েব হয় না, এর ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে দেখা যাইতেছে না। তো এটাকে দৃশ্যমান করার জন্য, ভিজিবল করার জন্য আমরা কি করতে পারি? ভিজিবল করার জন্য প্রত্যেকটা বক্সকে অর্থাৎ চাইল্ড বক্সগুলাকে, চাইল্ড ডিভগুলাকে আমরা একটা বর্ডার দিতে পারি। আমরা বলতে পারি বর্ডার 1 পিক্সেল, অর্থাৎ আমাদের বর্ডারটা 1 পিক্সেল পরিমাণ মোটা হবে, মানে 1 পিক্সেল পুর হয়ে বর্ডারটা চারদিকে হবে।
1 পিক্সেল। এবং বর্ডারটার ধরন কেমন হবে? বর্ডারটার ধরন হবে সলিড, একদম সোজা স্ট্রেট দাগ, সলিড। এবং বর্ডারটার কালার কি হবে? আমরা কালার দিতে পারি ব্ল্যাক। এই 3টা জিনিস আমাদেরকে লিখতে হবে। বর্ডার প্রপার্টি ইউজ করলে 3টা জিনিস। বর্ডারটা কতটুকু মোটা হবে? 1 পিক্সেল লিখছি আমি, 1 পিক্সেল সমপরিমাণ মোটা হবে, বা আমি এখানে 2 পিক্সেলও দিতে পারি। 2 পিক্সেল সমপরিমাণ মোটা হবে। এবং বর্ডারের ধরন হবে কীরকম? বর্ডারের ধরনটা কি একটু এই যে থেমে থেমে দাগ দাগ হবে, নাকি স্ট্রেট সোজা দাগ হবে? যদি স্ট্রেট সোজা দাগ হয় তাহলে দিতে হবে আমাদের সলিড। আর তারপর দিতে হবে যে বর্ডারের কালারটা কি হবে। আমরা এখানে ব্ল্যাক ইউজ করছি। এখন যদি ফাইলটাকে সেভ করি এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের একটি ডিভ দৃশ্যমান হয়ে গেছে এই বর্ডারের কারণে। অর্থাৎ তার চতুর্পাশে একটা বর্ডার চলে আসছে। তো আমরা বুঝতে পারতেছি যে এতটুকুর মধ্যে একটা ডিভ আছে। এখন সেম কাজটা আমরা নিচের ডিভের সাথেও করব। সেম জিনিসটা আমরা নিচের ডিভেও দিয়ে দিলাম। এরপর ফাইলটাকে সেভ করলে আমরা দেখতে পারবো যে দুটি বক্সই কিন্তু এখন দৃশ্যমান হয়ে গেছে। তো এখন আমরা এই দুটো বক্সের ভিতরেই কিছু কন্টেন্ট অ্যাড করার ট্রাই করব। তো চলুন, যে কোনো ধরনের কন্টেন্ট অ্যাড করতে কিন্তু আমাদেরকে HTML ফাইলেই ফিরে যেতে হবে, কারণ কন্টেন্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের পেজের মূল স্ট্রাকচারের অংশ। আর মূল অবকাঠামো, মূল স্ট্রাকচারটা HTML দিয়েই গঠন করতে হবে। তো আমি এখানে প্রথমে একটি হেডিং দেব। হেডিং দিলাম, H2 ইউজ করলাম আমি এই ক্ষেত্রে হেডিং দেওয়ার ক্ষেত্রে, যাতে করে আমাদের হেডিংটা তুলনামূলক একটু ছোট হয়, যেহেতু আমরা একটা বক্সের ভিতরে হেডিং দিতেছি। তো আমি এখানে দেখলাম দিস ইজ আওয়ার হেডিং। এরপর আমি ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখতে পারি পি ট্যাগের ভিতরে। আমি প্রথমে পি ট্যাগ নিলাম, এরপর এর ভিতরে আমি একটা প্যারাগ্রাফ লিখবো। তো কি প্যারাগ্রাফ লিখবো অনেক চিন্তা ভাবনার বিষয়। এত চিন্তা ভাবনা না করে আমরা সরাসরি লরেম ইপসাম থেকে কিছু ডামি টেক্সট নিয়ে আসি। লরেম ইপসামে চলে গেলাম, এখান থেকে আমরা কিছু ডামি টেক্সট নিয়ে নিব। ওকে, কপি করে নিলাম, এখন এখানে জাস্ট পেস্ট করে দেব। ওকে, একটু ঠিকঠাক। তো এই প্যারাগ্রাফটা আমরা দিয়ে দিলাম। তো এই সেম জিনিসগুলো আমরা আমাদের একটু পিছিয়ে নিলাম, একটা সুন্দর দেখাবে, তাহলে বোঝা যাবে, স্পষ্ট হবে। একটি ট্যাব ইউজ করলাম আমি, এবং সেম জিনিসটা আমরা এই পরের ডিবির ভিতরেও দিয়ে দিতেছি। ওকে, এখন যদি ফাইলটাকে আমরা সেভ করি এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের কন্টেন্ট বক্স ভরে একদম বাইরে বের হয়ে গেছে। তো এই বাইরে বের হয়ে যাওয়ার কারণ কি? কারণ আমাদের কন্টেন্টগুলো বক্সের ভিতরে সংকলন হইতেছে না। তো এর জন্য আমাদের একটা ভুল আছে, এর কারণেই মূলত বক্সের ভিতরে কন্টেন্টগুলোর জায়গা হইতেছে না। সেই ভুলটা কি? ভুলটা হচ্ছে আমরা একটি হাইট ইউজ করছি। কখনোই কোনো ডিভে আমরা হাইট ইউজ করব না। হাইট হয়তো অটো দিব, নাহলে না হয় মিনিমাম একটা হাইট দিব। আমরা এখানে দিতে পারি মিনিমাম হাইট। মিনিমাম হাইট দেওয়ার নিয়ম MIN, মিন লিখে হাইট ইউজ করলেই মিনিমাম হাইট হয়ে যায়। এখানে যদি আমরা মিনিমাম হাইট দেই, তাহলে সুবিধাটা কি? সুবিধা হলো আমাদের বক্সের ভিতর যখন কোনো কন্টেন্টই থাকবে না, তখন এটা একটা মিনিমাম হাইট দেওয়া থাকবে 300 পিক্সেল। কিন্তু আমাদের বক্সের ভিতর যখন অনেক কন্টেন্ট চলে আসবে এবং তার হাইট, তার অনেক বেশি জায়গা প্রয়োজন হবে কন্টেন্টের, তখন কিন্তু অটোমেটিকলি হাইটটা আস্তে আস্তে বেড়ে যাবে। কারণ আমরা সর্বনিম্ন একটি হাইট সেট করছি, কিন্তু
সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্স হাইট কিন্তু আমরা নির্ধারণ করে দিইনি যে ম্যাক্স হাইট 300 পিক্সেলই হবে, এর বেশি হতে পারবে না, এরকম কিন্তু আমরা বলে দিই নাই। আমরা শুধু বলছি মিনিমাম হাইট, অর্থাৎ এর চেয়ে নিচে হবে না, উপরে হতে পারে। 300 পিক্সেলের নিচে যাবে না বক্সটা, 300 পিক্সেলের উপরে যত খুশি তত যেতে পারে কন্টেন্ট অনুযায়ী। তো এখানে আমরা সেম কাজটাই করব, হাইট না দিয়ে মিনিমাম হাইট দিয়ে দিব। এরপর যদি ফাইলটাকে সেভ করে আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের এই বক্সটা অটোমেটিকলি বড় হয়ে গেছে কন্টেন্টের হিসাবে, কন্টেন্ট অনুযায়ী। মানে কন্টেন্ট যত বাড়বে বক্সটা আস্তে আস্তে বড় হতে থাকে। তো এখানে আমরা প্রবলেম দেখতে পারতাছি যে আমাদের কন্টেন্টগুলো একদম বর্ডারের সাথে মিলে মিলে আছে, একেবারে মিলে মিলে আছে। তো এই প্রবলেমটা সলভ করার উপায় কি? এই প্রবলেম সলভ করার উপায় হলো প্রত্যেকটা বক্সের ভিতরে আমরা নির্দিষ্ট কিছু পরিমাণ প্যাডিং দিয়ে দিব। এখানে প্যাডিং লিখে যদি 20 পিক্সেল দিয়ে দিই, সরি, প্যাডিং লিখে যদি আমি 20 পিক্সেল সেট করে দেই এবং সেম কাজটা নিচের বক্সেও করে দেই এবং ফাইলটাকে সেভ করি, সেভ করার পর যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো যে চতুর্পাশ থেকে কিছু কিছু জায়গা কিন্তু ফাঁকা হয়ে আছে, অর্থাৎ একটু জায়গা মার্জিন হিসাবে রেখে নিচ্ছে, এটাকে বলে প্যাডিং। তো মার্জিন আর প্যাডিং এর কাজ মূলত একটাই, যে কিছু জায়গা ছেড়ে দেওয়া। তবে মার্জিন আর প্যাডিং এর মধ্যে কিছুটা ব্যবধান আছে। আমি যদি এই বক্স দুইটাকে বলতাম যে মার্জিন ক্রিয়েট করো 20 পিক্সেল, তাহলে এই বক্স দুইটা আপনার এই বক্সের বাইরে, সীমানার বাইরে মার্জিন ক্রিয়েট করতো, অর্থাৎ সীমানার বাইরে জায়গা নিত, এই উপর থেকে জায়গা নিত, এদিক থেকে জায়গা নিত, এদিক থেকে, এদিক থেকে, অর্থাৎ বর্ডারের বাইরে থেকে জায়গা নিত। কিন্তু যখন আমি বলছি প্যাডিং, তখন কিন্তু জায়গাটা ভিতর থেকে নিচ্ছে, এখান থেকে 20 পিক্সেল নিচ্ছে, এখান থেকে 20 পিক্সেল নিচ্ছে, এখান থেকে 20 পিক্সেল নিচ্ছে, এখান থেকেও 20 পিক্সেল নিচ্ছে, এইভাবে নিচ্ছে। তো প্যাডিং আর মার্জিনের মধ্যে এটাই হচ্ছে ব্যবধান, যে মার্জিনটা আসলে বাইরে থেকে ক্রিয়েট করে আর প্যাডিংটা হচ্ছে ভিতর থেকে ক্রিয়েট করে। তবে দুইটার কাজ একই, নির্দিষ্ট কিছু পরিমাণ জায়গা ছেড়ে দেওয়া। তো এখন কিছুটা একটু সুন্দর দেখাচ্ছে যদিও। এখন আমরা কন্টেন্টের মধ্যে আর কি অ্যাড করতে পারি? ধরে নিন এটা একটা হেডিং আছে, এটা একটা আমাদের বড় একটা কন্টেন্ট আছে, এখানে লেখা আছে যে এই কন্টেন্টগুলা এই বিষয়ে, যে আমরা কিছু একটা বিক্রি করতেছি সেই বিষয়। এরপর এখানে সে যে জিনিসটা বিক্রি করতেছি তার সম্পর্কে বিস্তারিত ডিটেলসে লেখা আছে। এখন কেউ যদি ক্রয় করতে চায়, তাহলে এখানে আমাদেরকে আরেকটা জিনিস তার জন্য অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বাটন। সে প্রথমে এসে দেখলো যে হেডিং, জিনিসটার নাম কি, আচ্ছা নাম সে জানতে পারলো। এরপর সে জিনিসটা, বিষয়টা সম্পর্কে পড়তে পারলো, যে হ্যাঁ এই বিষয়টা বিস্তারিত জানতে পারলো। এরপর যদি সে এই বিষয়টায়, মানে এই জিনিসটার প্রতি আগ্রহী হয়, তাহলে সে কি করবে? একটি বাটন, ক্লিক বাটন খুঁজবে, যে কোথায় ক্লিক করে আমি জিনিসটা পারচেস করতে পারি বা এই বিষয়ে আরো ডিটেলসে জানতে পারি, এর জন্য একটি বাটন দরকার। তো আমরা আমাদের যে কোনো পেজে কিভাবে বাটন অ্যাড করব এটা এখন শিখব। তো বাটন এটাও কিন্তু দৃশ্যমান একটি জিনিস, এটা কোনো স্টাইলের জিনিস না। তো যেহেতু একটি দৃশ্যমান জিনিস এবং এটাও পেজের একটি স্ট্রাকচারের অংশ, তাই এটা আমাদেরকে HTML থেকেই অ্যাড করতে হবে। তো আমরা প্রথম ডিবের ভিতরে প্যারাগ্রাফের নিচে একটি বাটন অ্যাড করব। বাটন অ্যাড করার নিয়ম কি? বাটন অ্যাড করার জন্য আমাদেরকে একটি বাটন নামে ট্যাগ ইউজ করতে হবে। খুবই সিম্পল, বাটন নামে একটি ডাবল ট্যাগ, বাটন নামে একটি ডাবল ট্যাগ ইউজ করলে আমাদের বাটন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু অধিকাংশ সময় দেখবেন যে বাটনের মাঝখানে কিছু একটা লেখা থাকে, যেমন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করুন, এই ধরনের, মানে রিড মোর, প্রেস হেয়ার, এই ধরনের কিছু একটা তো বাটনের মাঝখানে লেখা থাকে যে এখানে ক্লিক করুন। তো আমরা ওই যে জিনিসটা লেখা থাকে ক্লিক হিয়ার, এটা কিভাবে লেখে? এটা হচ্ছে এই বাটন ট্যাগের দুইটা, যেহেতু ডাবল ট্যাগ, এই ডাবল ট্যাগের মাঝখানে আমরা যে কথাটা লিখব সেই কথাটাই বাটনের ভিতরে লেখা থাকবে। যেমন এখানে আমি যদি লিখি ক্লিক হিয়ার এবং ফাইলটাকে যদি সেভ করি এবং ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো এখানে ছোট্ট একটি বাটন চলে আসছে আমাদের এবং লেখা ক্লিক হিয়ার, এখানে কিন্তু ক্লিক করা যাইতেছে। তাহলে এই কিন্তু আমাদের এই বক্সটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে ধরেন আমরা কোনো একটা হেডিং দিলাম,
যে যেটা হচ্ছে একটা প্রোডাক্টের নাম, এরপর সেটা সম্পর্কে একটু বিস্তারিত আরও লিখলাম। সে যদি আরও বিস্তারিত জানতে চায় বা সেই প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকে, সেটা পারচেস করতে চায়, তাহলে এখানে ক্লিক করে ধরে নেন আর কি, এখানে ক্লিক করে সে সেটা পারচেস করতে পারবে। তো সেম কাজটা আমরা পরবর্তী ডিভের সাথে বক্সের সাথেও করে দিই। তো সেম কাজটা আমরা পরবর্তী ডিভের সাথেও করে দিই। এটাকে আমরা কপি করে নিলাম, কপি, এবং এই পরবর্তী ডিভের প্যারাগ্রাফের পরে পেস্ট করে দিলাম, ফাইলটাকে সেভ করলাম। এখন যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দুইটা কলাম আমাদের ক্রিয়েট হয়ে গেল। এই দুইটা কলামের ভিতরে আমাদের হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে, দুইটা কলামের ভিতরে, এবং দুইটা কলাম হয়েছে। কলাম কাকে বলে এটা আশা করি আপনারা বোঝার কথা, যে কলাম হচ্ছে এই যে এরকম লম্বা লম্বি যেটা থাকে সেটাকে কলাম বলে, আর হচ্ছে যদি এরকম এরকম টাইপের কিছু থাকে সেটাকে বলে রো। অর্থাৎ এইরকম টাইপের জিনিসগুলোকে রো বলে, আর এরকম লম্বা লম্বা আলাদা আলাদা যদি থাকে সেটা হয় প্রত্যেকটা এক একটা কলাম। তো এক্ষেত্রে কিন্তু আমরা দুইটা কলাম বা দুইটা কার্ড বলতে পারেন, আপনারা ওয়েব ডিজাইনের ভাষায় এগুলাকে কার্ডও বলা হয়। তো দুইটা কার্ড কিন্তু আমরা আজকে ক্রিয়েট করা শিখে গেলাম। তো আপনাদের সবার হোমওয়ার্ক এটাই, যে আগামীকাল এর পরবর্তী ভিডিও দেখার আগে বা পরবর্তী ক্লাসটা করার আগে আপনারা সবাই এরকম দুইটা কার্ড বা দুইটা কলাম ক্রিয়েট করার ট্রাই করবেন। যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। কমেন্টে যদি কেউ কারো প্রবলেমের কথা লিখেন, তাহলে অবশ্যই সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং কোর্সটি কমপ্লিট করার জন্য আমাদের প্লেলিস্টটি ফলো করুন। ধন্যবাদ।